পদ্য লেখার একটা সহজাত প্রতিভা ছিল সলিল চৌধুরীর। সেই ছবির সামনে আপনি দাঁড়িয়ে আছেন শতরূপ ঘোষ। পশ্চিমবঙ্গে পদ্য লেখার সহজাত প্রতিভা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিখতে হবে নতুন করে। এইসব বলে কেন সলিল চৌধুরীকে ছোটো করছেন বলুন? সলিল চৌধুরীর সাথে এই সমস্ত কী বলবো, মানে এই সমস্ত জোকারদের তুলনা হয় কোনো? যে আমি ক্ষমতায় এসে গেছি, মুখ্যমন্ত্রী হয়ে গেছি বলে আমি ছবি আঁকতে পারি, কবিতাও লিখতে পারি, গান লিখতে পারি, সব কিছু করতে পারি। এইগুলো যারা করে তারা কেন করে তারা বলতে পারবে। আর এইগুলো দেখে যারা মোসাহেবি করে যে বাবা কী ভালো কবিতা লিখেছেন, বাবা কী ভালো সুর দিয়েছেন, তারা আরও বড়, মানে তাদের এই চামচাগিরির জন্য বাংলার আরও বড় সর্বনাশ হয়েছে। না, আমি কম্পেয়ার করছি না, কম্পেয়ার করা অপরাধ। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতির যে এই মুহূর্তে যা পরিস্থিতি চলছে, যা গঙ্গা স্রোতের মতো কার্যত কলুষিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। গঙ্গাকে আমরা পবিত্রই বলছি, কিন্তু বলছেন মৃত্যুকুম্ভ বলছেন মহাকুম্ভকে। কিন্তু পশ্চিমবঙ্গের যে ধারা প্রগতির কথা যারা আপনারা বলতেন দীর্ঘদিন ধরে, রাজ্য সম্মেলন আলোচনা হচ্ছে, মনে হয় পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা ঠিকঠাক প্রভাবিত হচ্ছে? না, সে তো প্রভাবিত হচ্ছে না, এটা তো ঘটনা। আবার মাঝে মধ্যে এরকম হয়, কখনো কখনো মানে প্রগতিশীলতার পথে কিছু স্পিড ব্রেকার আসে। তবে মানুষ, প্রগতিশীল মানুষ, বাংলার মানুষ অতীতে এরকম বহু স্পিড ব্রেকারকে টপকে আবার সামনের দিকে এগিয়েছে, নিশ্চয়ই এবারও এগোবেন। আপনি যদি সাম্প্রতিক মদন মিত্রের যদি কথা শোনেন, বেদনার সুর, মানে বিসমিল্লাহ খানের সুরের মতো, তিনি বলছেন টাকা দিয়ে পদ পাওয়া যায়, টাকা দিয়ে সব কিছু হয়। আইপ্যাকে বিষোদ্গার করেছেন, সেই আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মিটিং হয়ে গেছে। এটা মদন মিত্র বলার কী আছে? এটা তো বহু পুরনো কথা। তৃণমূলের সুব্রত মুখার্জি বেঁচে থাকতে বহুবার বলেছেন যে তৃণমূলে পয়সা নিয়ে প্রার্থী করা হয়। অরুণাভ ঘোষ এখন কী বলবেন জানি না, অরুণাভ ঘোষের একাধিক ইন্টারভিউ আপনি ইউটিউবে পাবেন। গত কয়েক বছর আগে উনি একটা ঘটনার কথা বারবার করে বলতেন যে কোনো একটা, বোধহয় 2001 সালে খুব সম্ভবত, ওদের কোনো একটা দলীয় বৈঠকে যেখানে ভোটের আগে প্রার্থী ঠিক করা হচ্ছে নাকি, সেই মিটিংয়ে সুব্রত মুখার্জি বলেছিলেন মমতা ব্যানার্জিকে যে মমতা টাকা নিয়ে পার্টির ক্যান্ডিডেটটা বেচিস না। এই তো তৃণমূলের বহু পুরনোই। আবার কিছু এরকম আছেন যে মানে বাংলার, আপনি মিডিয়াই বলুন বা বাংলার কিছু তথাকথিত বুদ্ধিজীবী, নিশ্চয়ই আপনি তাদের মধ্যে হবেন না, যারা কিনা হচ্ছে ওই তৃণমূলের পয়সা নিয়ে প্রার্থী করাটাকে নিয়ে আলোচনা করে। কিন্তু তথাগত রায় যে বলেছিল কামিনী কাঞ্চন, পয়সা এবং মহিলা এই দুটোকে পণ্য হিসেবে ব্যবহার করে বিজেপির টিকিট বিলি করা হয়, সেটাকে নিয়ে আলোচনা করে না। কিন্তু ঘটনা হচ্ছে এইটা, কি তথাগত রায় কি তৃণমূলের মদন মিত্র, দুজনে নিজের দলের ব্যাপারেই একই অভিযোগ করেছে। আর এখানে দেখুন, আমি একটা কথা বলি, আমাদের পার্টি ছেড়েও তো অনেকে অন্য দলে চলে গেছেন, মানে ওদের মতো অত সংখ্যায় না হলেও কিছু মানুষ চলে গেছেন, যেটাকে নিয়ে আমাদের মধ্যে আক্ষেপ আছে, যন্ত্রণা আছে 100 বার। কিন্তু এইটুকু আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের পার্টি ছেড়ে কেউ ওই বিজেপিতেই গিয়ে থাক, শঙ্কর ঘোষের মতো, কি কেউ তৃণমূলেই গিয়ে থাকে, এই ঋতব্রত ব্যানার্জি বা এরকম কয়েকজনের মতো। আর 5টা হয়তো তারা কথা বলেছে আমাদের পার্টির বিরুদ্ধে, সে ঠিক ভুল সত্যি মিথ্যে মানুষ বিচার করবেন। কিন্তু আমাদের দল ছেড়ে যারা গেছে, এমন একজন নেই যে কথা বলতে পেরেছে যে সিপিএম ছেড়ে এলাম কেননা ওখানে দেখলাম বিমান বসু, সূর্য মিশ্র, মোহাম্মদ সেলিমরা পয়সা নিয়ে ক্যান্ডিডেট করে। সিপিএমের ভেতর টাকার বিনিময়ে প্রার্থী ঠিক করা হয়, দলীয় পদ ঠিক করা হয়। আমাদেরকে ছেড়ে যারা চলে গেছে তারাও কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি। আর সেখানে বিজেপি থেকে শুরু করে তৃণমূল, দুটো দলের ক্ষেত্রেই একই কথা বারবার শোনা গেছে। সুতরাং নিশ্চয়ই মূল্যবোধের রাজনীতিতে মানুষ এটা বিচার করবেন যে তফাৎটা কোথায়। সাম্প্রতিক পশ্চিমবঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, ঘটা করে বিনিয়োগের কথা বললেন, বিনিয়োগের প্রস্তাবের কথা বললেন। আর পরের দিন দেউচা পাচামি খননের ক্ষেত্রে তিনি কথা বললেন, কোদাল জেসিবি নেমে পড়লো। জল জঙ্গল অধিকারের প্রশ্নে যাদের দাবির কথা তারা কার্যত হাউতাস করলেন, প্রেস কনফারেন্স করলেন কলকাতার প্রেস ক্লাবে, সেখানে পুলিশের কার্যত হ্যারাসমেন্ট। ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? দেউচা পাচামি আদৌ কি কয়লা খনি হবে? দেখুন, এই ব্যাপারটা হচ্ছে যে এই বিশ্ববঙ্গ সম্মেলন নিয়ে আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে এসেছি যে এই যে বাণিজ্য সম্মেলন করা হয়, যেখানে কিছু শিল্পপতি আসেন, তাদেরকে চা সিঙ্গাড়া খাওয়ানোর জন্য যে টাকা খরচা করা হয়, অন্তত অতটুকু টাকার যদি ইনভেস্টমেন্ট উঠে আসতো তাহলে বুঝতাম যে ঠিক আছে, মোটামুটি একটা কিছু হয়েছে। চা সিঙ্গাড়ার টাকাটা অন্ততপক্ষে বিনিয়োগের মাধ্যমে উঠে এসছে, কিন্তু আজ অব্দি তা উঠে আসেনি। সবাই জানে যে এগুলো করে আলটিমেটলি কিছু হবে না, এগুলো হচ্ছে লোক হাসানো হচ্ছে, লোক দেখানো হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই বাস্তবতা। যতদিন এই গভর্নমেন্ট আছে পশ্চিমবাংলায় চাকরি বাকরি হবে না, কলকারখানা হবে না। এবং সত্যি সত্যি আপনি গোটা, মানে এটা আগে হয়তো কলকাতা কি আসানসোল কি শিলিগুড়ির মতো বড় শহরগুলোকে দিয়ে শুরু হয়েছিল, এখন ছোট ছোট মফস্বলেরও একই চেহারা, যে গোটা এলাকা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, বয়স্ক বাবা মায়েরা বাড়িতে রয়েছেন, আর তার ছেলে মেয়ে নাতি নাতনি কাজ করার জন্য বাইরে চলে গেছে। পশ্চিমবাংলায় কোনো চাকরি বাকরি কলকারখানা নেই। যতদিন এই গভর্নমেন্ট না পাল্টাচ্ছে এই চেহারা পাল্টাবে না। বহুতল নির্মাণ কার্যত হেলে পড়ছে, চিলচিৎকার হচ্ছে, সবাই চিলচিৎকার করছেন, সরকার নীরব থেকে যাচ্ছে। দেখুন, একটা বাড়ি তৈরি করার জন্য যদি একজন প্রমোটারকে যে বাড়িটা বানাচ্ছে তাকে তৃণমূল কংগ্রেসকে স্কোয়ার ফুট মেপে মেপে লক্ষ লক্ষ টাকা দিতে হয়, তাহলে সে বিল্ডিং মেটেরিয়ালটা সেখানে কী দেবে? সে সেখানে লোহার রড থেকে শুরু করে সেগুলোর কোয়ালিটি কী মেনটেন করবে আর কী হবে? আর তারপরে যেখানে 3তলা বাড়ি উঠতে পারে, যতটুকু জায়গা রয়েছে 3তলা বাড়ি উঠতে পারে, সেখানে যদি তৃণমূলকে পয়সা খাইয়ে 5তলা বাড়ি তোলা হয়, হেলে তো পড়বে, ভেঙে পড়বে, মানুষের প্রাণ যাবে। কিন্তু দেখুন, আমরা একটা কথাই এখানে বলতে চাই, যারা প্রমোটিং করেন, যারা হয়তো
মানে ইট বালি সিমেন্ট থেকে শুরু করে বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করেন, এটাও কোনো বেআইনি ব্যবসা নয়, এটাও কোনো বেআইনি কাজ নয়। একটা সমাজে, একটা কি বলবো, একটা শহরে বলুন কি একটা নগর সভ্যতায় যেরকম ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, অধ্যাপক থাকবে, আপনাদের মতো সাংবাদিক থাকবে, আর 5টা পেশার লোকজন থাকবে, সেরকম প্রমোটারও থাকবে, স্বাভাবিক কথা। মানে এটা হতে পারে না যে একটা নগর সভ্যতায় কোনো প্রমোটিং কেউ করবে না, কেউ ইট বালি সিমেন্ট সাপ্লাই করবে না। এগুলো তো কোনো ক্রাইম নয়, এগুলো তো একটা পেশা। তো কেন একটা পেশার মানুষকে ধরে ধরে তৃণমূল তোলাবাজি করবে? তোমাকে বাড়ি আগে ইলিগাল বাড়ি তৈরি করতে গেলে টাকা দিতে হতো, এখন লিগাল বাড়ি তৈরি করতে গেলেও টাকা দিতে হবে। এইটা কেন হবে? আমরা পরিষ্কার বলছি, যারা প্রমোটিং থেকে শুরু করে এই বিল্ডিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকেও বলছি, কেন বেকার তৃণমূলের দাসত্ব করছে? তৃণমূলকে হারান, আপনাদের জোরে, আপনাদের সাথে যারা কাজ করে, যে সমস্ত পাড়ার কম বয়সী ছেলেরা, তাদেরকে একটা মানে ভাড়াটে বাহিনী হিসেবে কাজে লাগিয়ে তৃণমূল বিভিন্ন পাড়ায় ক্ষমতা দখল করে রেখেছে। তৃণমূলকে সরান, আপনি আপনার মতো করে প্রমোটিং করবেন, বিল্ডিং বানাবেন, নিয়ম মেনে করবেন, 1 নয়া পয়সা কোনো সিপিএমের কাউন্সিলরকে তোলা দিতে হবে না। আপনার বিল্ডিং আপনি বানাবেন, আপনি ভালো করে বিল্ডিং বানাবেন, সেই বিল্ডিং হেলেও পড়বে না, ভেঙেও পড়বে না, আপনাকে কোর্টে গিয়ে দৌড়তেও হবে না, ডেমোলিশন অর্ডারও আসবে না, আর কাউকে তোলাও দিতে হবে না। মাথা উঁচু করে ব্যবসা করবেন, যেরকমভাবে আর 5টা লোক ব্যবসা করে। তৃণমূলের অপরাধ হচ্ছে ওরা প্রমোটিংটাকে একটা বেআইনি পেশা বানিয়ে দিয়েছে। তুমি প্রমোটিং করছো বলে এমন পাপ করে বসে আছো, আগে কাউন্সিলরকে পয়সা দেবে, তারপরে তুমি তোমার কাজ করতে পারবে। তা কেন হবে? আমরা প্রমোটিংয়ের পেশাটাও, যে মানুষ যার পেশাগত তিনি যাতে ভালো করে পেশাটাকে পারসিউ করতে পারেন, তার মতো করে চালাবো। ঠিক আছে, আমি একদম হচ্ছে শতরূপ ঘোষ, সিপিএমের একদম তরুণ প্রজন্মের নেতা। তার বক্তব্য, এই সরকারের যে বর্তমান অবস্থান, তার কার্য দুর্নীতিগ্রস্ত, চারিদিকে সিন্ডিকেট রাজ, চারিদিকে প্রমোটারি রাজ। তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী নন, কিন্তু বামপন্থীদের আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা শতরূপের বিভিন্ন কথাবার্তায় পরিষ্কার হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, ডানকুনি।